এখন সে বিয়ে করেছে বা বিয়ে করবে, ওই মেয়ের সাথে যেই ঘরের ভিতরে যেটা নিয়ে কয়েকজন আপনার বাকবিতণ্ডা করছে, সেই ভিডিওটা দেখেও আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা স্বেচ্ছায় তার সাথে গিয়েছে এবং সম্ভবত বিয়ে হয়তো হয়েছে বা বিয়ে করতেও বোধহয় ওই মেয়ের কোনো সমস্যা নাই, এরকম কিছু একটা। কিন্তু তারা যেটা করেছে সেটা গোপনে করেছে, গোপনে আরেক জায়গায় গিয়ে করতে চেয়েছে। এটা বিবাহ বহির্ভূত হোক বা বিবাহ করেই হোক, যেটাই হোক, জামাত ইসলামের একজন নেতা যেটা করেছে এটা অপরাধ। অন্তত জামাত ইসলামের কাছে এটা বাংলাদেশের মানুষ আশা করে না। ধরাটা কেমনে খাইলো ভাই? ধরাটা খাইছে, এখানে ফাঁদ পাতা হয়েছে, এটা আপনারা বিশ্বাস রাখেন। টপ অ্যাঙ্গেলে একটা গোপন ক্যামেরা সেট করা হয়েছে, কারণ জানে যে উনি এখানে আসবে। ওনার ওই বউ বলেন আর বান্ধবী বলেন, যাই বলেন না কেন, আসবে এখানে। এই রুমে উনি আসা যাওয়া করেন বলেই ওই গোপন ক্যামেরা সেট করা হয়েছে। সাতক্ষীরার এই বুইড়া এমপি কর্তৃক অঘটন ঘটানোর পরে বিএনপি এবং চরমোনাইয়ের ভাইরা খুব বেশি লাফালাফি করছেন। নতুন নাটক সাজিয়েছে। খদ্দের তো প্রতিদিন যেত, একদিন তাকে ধরতে পেরেছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, অনুরোধ করব তাদেরকে দয়া করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সাতক্ষীরা 4 আসনের এমপি সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুলের ভাইরাল আলোচিত সেই ভিডিওটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। কখনো আমরা শুনতে পারছি এআই দিয়ে বানানো হয়েছে ভিডিওটি, আবার পরক্ষণে আমরা শুনতে পারলাম যে ষড়যন্ত্রমূলকভাবে এটি করা হয়েছে। তার পরবর্তীতে আমরা জানতে পারলাম ওই মেয়েটি নাকি সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী। আসলে সত্য কি সকলেই জানার অপেক্ষায় আছেন। আসল ঘটনাটি কি ঘটেছিল? প্রিয় দর্শক, অবশেষে সব সত্য উন্মোচন করলো সাংবাদিক ইলিয়াস এই বিষয়টি নিয়ে কথা বলেছে। আমরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে তিনি কি বললেন এই জামায়াতের এই নেতা এবং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুলের এই ভাইরাল ভিডিওটি নিয়ে। সত্যিকার অর্থেই কি ওই তরুণী বা ওই মেয়েটা তার দ্বিতীয় স্ত্রী ছিল, নাকি চাকরির প্রলোভন দেখিয়ে তাকে রুমে নিয়ে গিয়েছিল? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে পুরো বিষয়টি শুনলে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তথ্যপাত্রের ভিত্তিতে সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলল গাজী নজরুল ইসলামের এই ভাইরাল আলোচিত ভিডিওকে কেন্দ্র করে আমরা সেটা শুনব। আমরা জানার চেষ্টা করব আরও কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ থেকে সত্যিকার অর্থেই কি এই ব্যক্তি যে কথা বলছে ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী, সত্যিকার অর্থেই কি তার দ্বিতীয় স্ত্রী? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন দেখে আসি সাংবাদিক ইলিয়াস কি বললো এবং আরও কয়েকজনের বিশ্লেষণ শুনে। এখন সে বিয়ে করেছে বা বিয়ে করবে, ওই মেয়ের সাথে যেই ঘরের ভিতরে যেটা নিয়ে কয়েকজন আপনার বাকবিতণ্ডা করছে, সেই ভিডিওটা দেখেও আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা স্বেচ্ছায় তার সাথে গিয়েছে এবং সম্ভবত বিয়ে হয়তো হয়েছে বা বিয়ে করতেও বোধহয় ওই মেয়ের কোনো সমস্যা নাই, এরকম কিছু একটা। কিন্তু তারা যেটা করেছে সেটা গোপনে করেছে, গোপনে আরেক জায়গায় গিয়ে করতে চেয়েছে। তো এটা বিবাহ বহির্ভূত হোক বা বিবাহ করেই হোক, যেটাই হোক, জামাত ইসলামের একজন নেতা যেটা করেছে এটা অপরাধ। অন্তত জামাত ইসলামের কাছে এটা বাংলাদেশের মানুষ আশা করে না। সো আপনারা যে এই একজন আরেকটা মেয়ের সাথে, ধরেন জামাত ইসলামের আমির এই এমপি সাহেব এক মেয়ের করছে, আচ্ছা এটা কি বাংলাদেশের আইনে নিষিদ্ধ একটা মেয়ের সাথে করে? এটা তো আপনারা শরিয়া আইন চান না। তো শরিয়া আইন চান না, শরিয়া আইন অনুযায়ী হইলে তার বিচার হবে। একটা মেয়ে যদি স্বেচ্ছায় আরেকটা পুরুষের সাথে বাংলাদেশে শুইতে চায়, এটা তো বাংলাদেশের আইন আপনাকে অ্যালাউ করছে, আপনি সমস্যা নাই তো। আরেকজন ওইখানে ধরে নিয়ে বলছে পুলিশের কাছে, মেয়ে তোমার বলছে পুলিশের কাছে নিয়ে যাইতে, এটা কি কোনো আইন? কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, মনে হয়েছে এইটা বিশাল বড় অপরাধ। এই একই অপরাধ যখন গণমাধ্যমের কর্মীরা করেন, বাংলাদেশের এমন কোনো জায়গা আছে রে ভাই, পুলিশ বলেন, আর্মি বলেন, আর্মির ভিতরে এরকম শুনেছি যে বউ পাল্টায়, জানেন? এটাই বাংলাদেশে ঘটেছে, এই বাংলাদেশে। এবং আপনারা না যায় না, আন্দাজে বলছি না, খুব কনফার্ম হয়ে তারপরে বলছি। তো এই হচ্ছে ঘটনা। আমরা গণমাধ্যমের কাছে এই যে এবার যেটা দেখলাম, সামনে যদি আবার কারোর বেডটির হয়, গণমাধ্যম যেন আবার সেটা নিয়ে নিউজ করে, আমরা দেখবো না, তখন বুঝবো না যে আসলে ঘটনাটা কি। সবশেষ আবারও প্রিয় সংগঠন জামাত ইসলামকেই বলি, আপনাদের কাছে বাংলাদেশের মানুষের চাওয়া অনেক। আপনারা ক্ষমতায় যাইতে পারছেন কি পারেন নাই, সামনেও পারবেন কি পারবেন না সেটা বিষয় না, ওই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে।
সামনেও ভোট দিবে আপনাদেরকে। এখনো মানে যদি ন্যায়ের পক্ষে সবচেয়ে বেশি মানুষ কোনো সংগঠনে থাকে সেটা আপনাদের এখানেই আছে, এটা মনে করে বাংলাদেশের মানুষ। আরো দায়িত্বশীল হবেন। শুধু জামাত ইসলাম না, বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আল্লাহর ওয়াস্তে এই লোকটা আজকে যদি ভারতীয় ট্র্যাপে পড়তো তাহলে ভারতের হয়ে কাজ করতো। আপনাদের ভেতরে অনেকে আছেন ভারতীয় হানি ট্র্যাপে পড়েছেন, আস্তে করে হয় বলে দেন যে ভাই আমার এরকম কিছু একটা আছে, বা সেখান থেকে আর সরে যান, বা ওই এই রাজনীতি থেকে সরেন, যে আমাকে দিয়ে আর ব্ল্যাকমেল করে কিছু করাইতে পারবে না, নাইলে দেশ থেকে বের হয়ে যান। সবচেয়ে সুন্দর যেটা হইতে পারে, মানুষের কাছে মাপ চান যে ভাই আমি মানুষ হিসাবে এই পাপটা করেছি, আমার যদি এরকম কিছু বের হয় আপনারা আমাকে মাফ করে দিয়েন, আমি দেশের বিরুদ্ধে যাইতে চাই নাই, এই জন্য আমি এটা স্বীকার করে নিলাম। কারণ আমাকে দিয়া, আমি যদি এটা স্বীকার না করতাম তাহলে আমাকে দিয়ে ওরা এই ভিডিও দিয়ে ওরা আমার দেশের বিরুদ্ধে এই কাজ করাচ্ছে, আমি সেটা করতে চাই না। এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম, বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। কারণ আমরা ওই যে ধরা না পড়লে সবাই সাধু না, আমাদের সবার জীবনেই কিন্তু এরকম ছোটোখাটো পাপ টাপ এগুলো আছে। হ্যাঁ, অতএব আমরা কেউই সাধু না, কারো কম কারো বেশি, পাপ আমরা সবাই করি, ভুল করি, এই ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষই না। অতএব আমরা যিনি এই সাতক্ষীরার যিনি এই কাজ করেছেন তার, আমি জানি না পরিবারের অবস্থা কি ভাই, আমি হইলে, তারপরও আল্লাহ তাকে মাফ করুক, তিনি যেন মৃত্যুর আগে এটার মাফ নিয়ে যান। জামাত ইসলাম তাকে উচিত তাকে পানিশমেন্ট দেওয়া, সেই পানিশমেন্ট নিয়ে সে আল্লাহর সাথে এবার ডিল করুক বিষয়টা নিয়ে। তার পরিবারেরও যারা আছে তাদেরও নিশ্চয়ই এখন এই বিষয়টা নিয়ে খুবই খারাপ অবস্থা যাচ্ছে, তারা মানুষের সামনে মুখ দেখাইতে পারছে না। তাদেরকেও আপনারা সবাই মানে সান্ত্বনা দিয়েন। খুব বেশি যদি নাকি যতটুকু হয়েছে এতটুকু তো হইলই, এরপরেও যদি করতে চান তারা হয়তো মানে এটা তাদের উপরে জুলুম হয়ে যাবে। ধরাটা কেমনে খাইলো ভাই? ধরাটা খাইছে এখানে ফাঁদ পাতা হয়েছে, এটা আপনারা বিশ্বাস রাখেন। টপ অ্যাঙ্গেলে একটা গোপন ক্যামেরা সেট করা হয়েছে, কারণ জানে যে উনি এখানে আসবে। ওনার ওই বউ বলেন আর বান্ধবী বলেন, যাই বলেন না কেন আসবে এখানে। এই রুমে উনি আসা যাওয়া করেন বলেই ওই গোপন ক্যামেরা সেট করা হয়েছে। ভাই ব্রাদার, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ড্রাইভার মালিকের সব কিছু জানে। হ্যাঁ, ড্রাইভার সব কিছু জানে, মালিক কোথায় যাচ্ছে, কোনো অফিসে যাচ্ছে না বাসায় যাচ্ছে, সব কিছু কিন্তু এই ড্রাইভার জানে। ড্রাইভারের কাছ থেকে লুকানো যায় না, ওই ড্রাইভারই কিন্তু এই কাজটা করছে। উনি একজন এমপি মানুষ, ওনার যদি সৎ সাহস থাকতো সঙ্গে সঙ্গে উনি থানায় ফোন করতো, এই পুলিশ আসেন তাড়াতাড়ি, আমাকে এখানে বিপদে ফেলছে কিছু লোক, আমার বউকে নিয়ে আমি সময় কাটাইতে আসছি, ওরা আমার সঙ্গে বেয়াদবি করতেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। একজন এমপির ফোন পায় ভাই, পুলিশ তো দৌড়ের উপরে আসতো, দৌড়ে আসতো ভাই, গাড়ি না থাকলে পায়ে দৌড়ে চলে আসতো না ভাই, নিশ্চয়ই আসতো। কিন্তু উনি তো কোনো থানায় ফোন করে নাই, উনি ওদের সঙ্গে সমঝোতা কইরা 1 লক্ষ টাকা কেন দিতে গেল? কারণ কি? আমার বউরে নিয়ে আমি এখানে বসছি, আরাম করতেছি বা ফুর্তি করুন, আপনাকে আমি কেন টাকা দেবো? ওই সৎ সাহসটা ওনার মধ্যে ছিল না। আমি ভিডিও দেখছি ভাই, ওনার চেহারা দেখে আমি বুঝা ফেলেছি ওনার ভিতরে এই সৎ সাহসটা ছিল না। আরে গাজী সাহেব, আজকে আপনার কারণে দেখেন আমরা সবাই লজ্জিত। হ্যাঁ, সবাই লজ্জিত। বিয়েই যখন করছেন, ঘরের বাইরে আসার দরকার ছিল কি? ওই মগবাজারের কোনো একটা জায়গায় যে ধরা খাইলেন, ওইখানে আসার কি দরকার ছিল? আপনি তো বিয়ে করছেন মিরপুরে, শ্বশুর বাড়িতে চলে যেতেন, শ্বশুর বাড়িতে গেলে তো আপনাকে না করতো না। নাকি প্রেম কইরা বিয়ে করছেন, ভাগায় নিয়ে বিয়ে করছেন, কিছুই জানি না, উল্টা পাল্টা সমস্ত কথা শোনা যাচ্ছে। কিন্তু যত কথাই যে যা বলুক না কেন, আমি যেটা বুঝছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভাই, উনি অন্যায় করছে। এখন এই অন্যায় সাজা কি? নিশ্চয়ই ওনাকে জামাত ইসলাম থেকে অবশ্যই বহিষ্কার করা উচিত। হ্যাঁ, অবশ্যই বহিষ্কার করা উচিত। উনি কিন্তু রোকন এই জামাত ইসলামের, অনেক চেষ্টা করে এই জায়গায় আসতে হয়। একজন রোকন হওয়া কিন্তু সাধারণ ব্যাপার না, কিন্তু এই অসাধারণ কাজটা কইরা আজকে উনি কোথায় গেল? একেবারে ভাই নিচে পড়া গেল, একেবারে মাটিতে পড়া গেল। উনি কিন্তু আর কোনোদিন উঠা দাঁড়াইতে পারবে না। এখন উনি যে বয়সে আছে, এই বাকি জীবনটা ওনাকে জাহান্নামে থাকতে হবে। মনের ভিতরে একটা জাহান্নাম তৈরি হবে, আফসোস করতে করতে না ওনার জীবনটা চলে যাবে। হ্যাঁ ভাই, বাকি জীবনটা শুধু আফসোস করবে, কেন আমি এই কাজটা করলাম। আজকে ওনার একার কারণে, ওনার কারণে আজকে পুরো জামাতে ইসলাম লজ্জায় পড়ে গেছে ভাই। হ্যাঁ, আমরা যারা জামাতকে নিয়ে কথা বলি তারাও কিন্তু লজ্জায় পড়ে গেছি। কি করুম ভাই, কিছু করার নাই। তবে একটা কথা বলি, এটা একটা মানুষের কাজ, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান হয় না ভাই, সমান হয় না। ভাই ব্রাদার দেখেন, আমি যদি কারো দিকে আঙুল তুলি, হ্যাঁ, ওই যে উনি অপরাধী, উনি পাপী, দেখেন এই 3টা আঙ্গুল কিন্তু আমার নিজের দিকে, বুঝতে পারছেন? যার জন্য প্রথম বললাম
যে এতটা সুফি হইতে চায় না যে সবাইকে গুনাহগার মনে হয়। উনি একা গুনাহ করছে, ওনার গুনাহ উনি ভোগ করবে, আল্লাহর কাছে ওনাকে জবাবদিহি করতে হবে। আর ওনার যদি বিবাহিত বউ হয় নিশ্চয় উপরওয়ালা ওনাকে ক্ষমা করবে, কিন্তু সাধারণ জনগণ ক্ষমা করতে পারবে না। কারণ একটাই, যে উনি এই বিয়েটা করছে এই জুন মাসে, মানে গত মাসে বিয়ে করছে, তার মানে এমপি হওয়ার পর বিয়ে করছে। শোনা যাচ্ছে এই মেয়েটি ওনার কাছে আসছিল চাকরির জন্য, একটা চাকরির ধান্দায় আসছিল ওনার কাছে, এমপি সাহেব চাকরি দিয়ে দিবে, তারপর ওই পরিচয় থেকে বিয়ে পর্যন্ত গড়াইছে, যেটা উনি দাবি করতেছে যে বিয়ে করছে। বিয়েটা তো ভাই লুকানোর জিনিস না, এটা গোপন করার কোনো ব্যাপার না, আপনি আগেই প্রচার করে দিতেন। ভাই ব্রাদার, আজকাল এমন এমন ক্যামেরা বাইরেছে, গোপন ক্যামেরা, এই যে শার্টের বোতামটা দেখতেছেন না, এই শার্টের বোতামের মতো আপনি টেরই পাবেন না, আমার শার্টের বোতামের দিকে আপনি তাকাবেন না, কারণ শার্টের বোতামের দিকে তাকাইবা কি আছে, অথচ এটা ক্যামেরা। এরকম ব্যাপার হয়ে গেছে তো ভাই, আধুনিক যুগ, প্রযুক্তি আগায় গেছে বহুদূর। একজন এমপি তো সবই জানার কথা, এগুলো জানার কথা, তো উনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কিন্তু ওই যে বললাম সেক্সের কাছে ভাই জ্ঞান ট্যান কিছুই কাজে লাগে না, মাথা নষ্ট হয়ে যায়। তো যখন মাথায় উঠে না, মাথা নষ্ট হয়ে যায়, যার জন্য আমার মনে হয় ওনার মাথা নষ্ট হয়ে গেছে। এখন উনি বিশ্বাস করাইতে পারতেছে না মানুষকে যেটা আমার বউ, আমার বউ। উনি বলতেছে কিন্তু কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। যেভাবে মামুনুল হক সাহেবের ব্যাপারটা আজও কিন্তু আলোচনা হয়, উনিও কিন্তু গোপনে বিয়া করছিল, ওই যে 501 নম্বর রুমে নিয়ে গেছিল নারায়ণগঞ্জে, নিজের বউকে নিয়ে গেছিল, গোপন বউ, কিন্তু মানুষ দেখেন এটা আজও বিশ্বাস করতেছে না। অনেকে এখনো ওই ব্যাপারটা নিয়ে কথা বলে। ঠিক গাজী নজরুল ইসলাম সাহেব, আপনার এই ব্যাপারটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত মুছতে পারবেন না। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, সবাই সাবধান হন, সাবধানে চলবেন। কারণ একজন মানুষ কিন্তু একা না, তার একটা সংসার থাকে, ছেলে মেয়ে থাকে, আত্মীয় স্বজন থাকে। আর গাজী সাহেবের তো একটা দল আছে, জামাত ইসলামের মতো একটা দল, কতটা দায়িত্ব ওনার উপরে, দায়িত্বহীন একটা কাজ করছে। যাই হোক, একজনের কারণে সবাইকে দোষী ভাবা যাবে না, একজনের কারণে সবাইকে অপরাধী ভাবাটাও কিন্তু একটা অপরাধ। আসেন আমরা এতটা সুফি না হই যেন সবাইকে গুনাহগার মনে হয়। আর বেশি কথা বললাম না, যদি অন্যায় কোনো কথা বলে থাকি ক্ষমার চোখে দেখবেন। সাতক্ষীরার এই বুইড়া এমপি কর্তৃক অঘটন ঘটানোর পরে বিএনপি এবং চরমোনাইয়ের ভাইরা খুব বেশি লাফালাফি করছেন। এমনকি আপনাদের আচরণে ছাগলের 3 নাম্বার বাচ্চার আচরণ ফুটে উঠছে। কিন্তু আপনাদেরকে অতীত মনে করিয়ে দিতে চাই, অতীত ভুলে যাচ্ছেন কেন? ইতিহাস তো বলে আপনারা নির্বাচনের পরে 1 নয় 2 নয় 100 দিনে 600 ধর্ষণ করেছেন, বিএনপির ভাইদেরকে বলছি। আর চরমোনাইয়ের ভাইরা কান খাড়া করে শুনুন, গুগলে সার্চ দেন, নির্বাচনের পর থেকে এই পর্যন্ত আপনারা বিভিন্ন মাদ্রাসায় 15 বছর 16 বছরের 100 জন ছাত্রকে বলাৎকার করেছেন। নিজেদের ছিদ্র একটু গোনেন, পরের ছিদ্রের দিকে তাকিয়ে থেকেন না। জামাত ইসলামের ইতিহাসে গাজী নজরুল ইসলামের আগে এমন অপকর্ম কেউ করেনি। জামাত ইসলামী কিন্তু তাকে ছেড়ে দেয়নি, তাকে বহিষ্কার করে দিয়েছে। এখন বলতে পারেন আপনি এসেছেন গাজী নজরুল ইসলামের সাফাই গাইতে। আরে ভাই না, গাজী নজরুল ইসলাম ভুল করেছে, ওকে প্রকাশ দেন, আমাদের কোনো সমস্যা নাই। এই বুইড়া খাটাস জামাত ইসলামের মান সম্মান একদম ডুবিয়ে দিয়েছে। আপনারা যৌক্তিক প্রতিবাদ করেন, যৌক্তিক আলোচনা সমালোচনা করেন, কিন্তু নিজেদের ফুইটাগুলা, নিজেদের ছিদ্রগুলো না গুনে জামাত ইসলামের ছিদ্র গুনতে আইসেন না ভাই। 100 দিনে 6। আর এই পর্যন্ত যারা তাদের মুখ থেকে জামাত ইসলামীর সমালোচনা মানায় না রে। মেয়েরা একটু শালীনভাবে চলবে, একটা চাদর মাথার উপরে রাখবে। পর্দার বয়ান দেওয়া জামায়াতের এই এমপির বিরুদ্ধে উঠেছে অনৈতিক সম্পর্কের অভিযোগ। সাতক্ষীরা 4 আসনের এই এমপির নাম গাজী নজরুল ইসলাম। এক তরুণীর সঙ্গে তার একান্তে কাটানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। বিভিন্ন দৃশ্যে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ফুটেজে থাকা টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি 2023 সালের 10 জুলাই ধারণ করা হয়েছিল বলে জানা গেছে। অবশ্য এই ঘটনা ভাইরাল হওয়ার পর অনেকে এটাকে এআই বলে প্রচার চালিয়েছে। এরপর ফ্যাক্ট চেক হলে জানা যায় সেটা এআই নয়, আসল। পরিস্থিতি ঘোলাটে হলে গাজী নজরুল ইসলাম নিজে দাবি করেন ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ওই তরুণীর বয়স বর্তমানে 18 বছরের কিছু বেশি। তিনি 2026 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। সেই হিসেবে 3 বছর আগে তার বয়স হওয়ার কথা 15। বাংলাদেশের আইনে বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ। সব মিলিয়ে বিষয়টা গাজী নজরুল ইসলামের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এর আগে ভিডিওটি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তার পক্ষ থেকে দাবি করা হয়েছিল এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একই ঘটনার আরও কিছু ভিডিও ও সিসিটিভি ফুটেজ সামনে এলে সে অবস্থান থেকে সরে আসেন স্থানীয় নেতারা। গাজী নজরুল ইসলাম জাতীয় পর্যায়ে পরিচিত, তবে জামায়াতের অনেক স্থানীয় নেতার বিরুদ্ধেও অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার মতো ঘটনায় জড়ানোর অভিযোগ আছে। 2026 সালের জুনে সাতক্ষীরাতেই এমন একটি ঘটনা ঘটেছে। পরকীয় প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনার পর যুব জামায়াতের এক নেতাকে দলীয় পদ ও সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া মোহাম্মদ ফিরোজ শাহ সাতক্ষীরার পল্লী ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 8 জুলাই দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক উদ্যানে পরকীয় প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ফিরোজ শাহকে তার স্ত্রী সোনিয়া খাতুন হাতে নাতে ধরে ফেলেন। ওই সময় সেখানে উপস্থিত লোকজনের সামনে ফিরোজ শাহ, তার স্ত্রী এবং ওই নারীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরো ঘটনার দৃশ্য ধারণ করেন। পরে সেই দৃশ্য ফেসবুক ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুধু সাতক্ষীরা নয়, দেশব্যাপী জামায়াত ইসলামীর বেশ কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে। 2025 সালের শেষ দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় তার পদ স্থগিত করে সংগঠনটি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও ভুয়া পরিচয় ব্যবহার সহ অন্যান্য অভিযোগ ওঠে। নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানিয়েছিলেন এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠাতেন। কিছু জায়গায় তো পরকীয়া করে ধরাও পড়েছে জামায়াতের নেতা। 2025 সালের সেপ্টেম্বরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি তখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি করে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। 11 সেপ্টেম্বর রাত 10:30টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছিলেন তিনি। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। এভাবেই দেশ জুড়ে জামায়াত নেতাদের অনৈতিক কর্মকাণ্ড ঘটছে, যেসব নিয়ে সমালোচনা হচ্ছে। সাবেক জামাত ইসলামী নেতা, বর্তমান মুক্তিযোদ্ধা এবং এমপি, কারণ মুক্তিযোদ্ধা পদও আছে তার, এটা যায় নাই, জামাতের পদ নেই, এবং এমপি পদও স্টিল নাও আছে। গাজী নজরুল ইসলাম তো জামাত থেকে বহিষ্কার হয়েছে, ভালো, তিনি অপরাধ করেছেন, তার যথাযথ শাস্তি হয়েছে, এবং যদি কোনো আইনের ব্রিচ হয়ে থাকে সেখানে এখন আইন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কিন্তু যে বিষয়টা একদম স্পষ্ট, প্রথম থেকে আমরা প্রশ্ন তুলছি, একটা সভ্য দেশে প্রাইভেসি লঙ্ঘন যে কত বড় ভয়াবহ অপরাধ আপনি কল্পনা করতে পারবেন। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, টোটাল ইউরোপে আছে, পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের মধ্যে ইউকে পড়ে এবং ইউনাইটেড স্টেটস পড়ে। আপনি এই দেশের প্রাইভেসি অ্যাক্ট গুলো যদি বিশ্লেষণ করেন, আপনি গাড়িতে লাশ নিয়ে যাচ্ছেন, সন্দেহজনক লাশ, মানে এমনিতে কেউ মারা গেছে সেরকম না, কোনো অঘটন ঘটিয়ে কাউকে হত্যা করা হয়েছে, সেটাও আপনার অনুমতি ছাড়া সার্চ করতে পারবে না। যদি আপনার অনুমতি ছাড়া, যথাযথ প্রক্রিয়া ছাড়া অবৈধভাবে সার্চ করে, তাহলে আপনার বিরুদ্ধে চার্জ গঠন করতে পারবে না। কারণ আপনি অবৈধভাবে মানুষ হত্যা করে হয়তো বহন করছেন, কিন্তু সেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওইটা উদ্ধার করতে হবে। এর মানে প্রাইভেসি, গাড়ি সার্চ করা, মোবাইল সার্চ করা, কারো ব্যক্তিগত গোপনীয় বিষয় ভিডিও করা, এটা পৃথিবীর অন্যতম ভয়াবহ ক্রাইমের মধ্যে একটা। এটা বাংলাদেশের মানুষ এটা কম বোঝে, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকা একটু চলাফেরা করেছেন তারা বেশি বোঝেন। তো সেখানে একজন এমপির, ঠিক আছে তিনি অপরাধই করেছে, বাট ইটস ম্যাটার অফ প্রাইভেসি। এবং যে এখানে হয়তোবা এমপি প্রতারণা করেছে, কিন্তু ওই নারী হয়তোবা প্রতারিত হয়েছেন, তিনি ভিকটিম, তার একটা ব্যক্তিগত জীবন আছে, আপনি তাকে তো পুরো জাতির সামনে ভাইরাল করে দিতে পারেন না। এখন ওই মেয়েটার কি হবে বলেন তো? ভাইরাল তো করে দিলেন। গাজী নজরুল ইসলাম তো কিছুদিন পর মারা যাবেন, তার অনেক বয়স হয়েছে, তিনি হয়তোবা তওবা তিল্লাত করে আবার হজ উমরা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং ক্ষমা পেতে পারেন। কিন্তু ওই মেয়েটার তো বয়স যা শুরু, ওর কি হবে? ওরা কেউ বিয়ে করবে? ওরা এখন কেউ চাকরি দিবে? ওই মেয়েটা হয়তো অত্যন্ত অভাবী পরিবারের একটা মেয়ে, যার ফলে এসএসসি পাস করে এই বয়সে 4র্থ শ্রেণীর কোনো চাকরির চেষ্টা করেছেন, এমপির কাছে গিয়েছিলেন সুপারিশের জন্য, সেই সুপারিশ থেকে হয়তো এই কোনো অঘটন ঘটেছে। এখন ওই মেয়েটার কি হবে? তার দায়িত্ব কি নেবে? এই জন্য এটা একটা ভয়াবহ জুলুম যে এইভাবে প্রাইভেসি লঙ্ঘন করে ভিডিও করে কারো গোপনীয়তা ফাঁস করে দেওয়া। হ্যাঁ, গাজী নজরুল ইসলাম বা কেউ কোনো অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু গোপনে এইভাবে জোরপূর্বক ভিডিও ধারণ করা এটাও একটা ভয়াবহ ক্রাইম। এটা বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইনের 46 ধারা, আরো কিছু ধারা আছে, তাতেও ভয়াবহ অপরাধ। বাংলাদেশেও এটা শাস্তিযোগ্য অপরাধ।
কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে ভাইরাল করে দিলেন। তো এই জন্যে কাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে, ভেরি গুড। কিন্তু যারা ভিডিও ধারণ করেছে তাদেরকে গ্রেপ্তার করুন। এখন রাষ্ট্র যদি ন্যায় বিচার চায়, ন্যায় বিচার করতে চায়, বিএনপির লোকজন তো বড় বড় লেকচার দিলেন, আন্দোলনও করেছেন, থুতু মিছিল, ঝাড়ু মিছিলও করেছেন সাতক্ষীরার সামনে করে, ঠিক আছে। এখন এই ভিডিও ধারণকারীদের গ্রেপ্তার করান, নাগরিক অধিকার সিভিক সেন্স প্রতিষ্ঠা করেন, মানুষের একটা নারীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন। আপনারা কাজী নজরুল ইসলামের শাস্তি নিশ্চিত করতে যে ওই মেয়েটার জীবন যে বিপন্ন করে দিচ্ছেন, এই বিষয়ে কেউ খেয়াল রাখছেন? প্রথম কথা হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, এটা এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। একজন এমপির ক্ষেত্রে যদি প্রাইভেসি সামান্যতম গ্যারান্টি না থাকে, তাহলে সিভিলিয়ানদের ক্ষেত্রে এটা তো কোনো নিরাপত্তাই নেই। তার বৈধ স্ত্রী সহ তো তাকে এরকম ফাঁসিয়ে দিতে পারে, বলা যায় না। আর সবাই তো আর কাবিন নামা কাগজপত্র ছেলে মেয়ের সাথে নিয়ে করে না। এই জন্য এটার ভয়াবহতা আছে বলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য ভিডিও ধারণকারীদের ভিডিওতে স্পষ্ট চেনা যায় তারা কারা, তাদের কি কোনো অপরাধ নাই। আমরা সবাই কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বলবো ঠিক আছে, কিন্তু যারা ভিডিও ধারণ করেছে তাদের ছবি স্পষ্ট এসেছে, তাদেরকে কেন খোঁজা হচ্ছে না? আমরা কেউ তাদের বিরুদ্ধে কেন বলছি না? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? জামাত ইসলামীকে এখানে আরো দায়িত্ব পালন করতে হবে। জাস্ট কাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা এবং তার এমপি পদ খেয়ে দেওয়ার মধ্যেই জামাত ইসলামীর দায়িত্ব শেষ নয়। এইখানে জামাত ইসলামীকে ওই ভিডিও ধারণকারীদের আইডেন্টিফাই করে তাদেরকে যাতে পুলিশ ধরে, এই বিষয়ে জামাতকেও প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে, সরকারের সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু জামাতের এই মুহূর্তে যথেষ্ট ক্ষমতা রয়েছে। এবং প্রাইভেসি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং ওই নারী কি করেছে, এবং জামাতকে শুধু এখানে গাজী নজরুল ইসলাম দায়ী, এটা তদন্তে প্রমাণিত হয়েছে, চুপ করে থাকলে হবে না। ওই মেয়ের ভূমিকা কি ছিল? তার নাম মরিয়ম না মাহি, হোয়াট এভার, সে মরিয়ম খাতুনের ব্যাপারটা কি? তিনি নিজেই কি হানি টুল হিসাবে ব্যবহৃত হন নাকি? এটার রহস্য ভেদ করাটা জরুরি, কারণ এটা রাষ্ট্রের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, মানুষের মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত এবং ওই নারীরও জীবনের সাথে সম্পর্কিত। তাকে অন্য কেউ হানি টুল হিসেবে ব্যবহার করে কিনা হানি ট্র্যাপের জন্য, এটাও খতিয়ে দেখতে হবে। এটা রাষ্ট্র করবে, তবে জামাতকে অ্যাটলিস্ট রাষ্ট্রকে অনুরোধ করতে হবে। এবং সেই মরিয়মের যে আপন মামা ওবায়দুল্লাহ, এমপি সাবেক টিএস এবং গাড়ি চালক, সে ওবায়দুল্লাহ তার ভূমিকা কি, এবং যে বাসায় এই ঘটনাটা ঘটেছে, মাল্টিমিডিয়া আর্টের ডিরেক্টর ডাক্তার ইলা জাহান নদী, যিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তার বাসায় কিভাবে গেল? সে ইলা জাহান নদী কি করেন? তিনি কি কোনো হানি ট্র্যাপ নিয়ে কাজ করেন? কোনো হানি টুল হিসাবে ব্যবহার করেন কাউকে? এটাও খতিয়ে দেখতে হবে, খুঁজে বের করতে হবে। তো দর্শক, আর মরিয়ম যদি সত্যি সত্যি ভিকটিম হয়ে থাকে, তিনি যদি কোনো টুল না হয়ে থাকেন, তাহলে তাকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাকে চাকরির ব্যবস্থা করা, যেহেতু এমপির মাধ্যমে মরিয়মের জীবনটা হয়তো বিপন্ন, অতএব তাকে রক্ষণাবেক্ষণ এই বিষয়েও দায়িত্ব নিতে হবে। তা আমরা শুধু গাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলছি, ঘটনার অন্য পিঠ কেন দেখি না, বাকি বিষয়গুলো কেন দেখি না? তা আমি এই বিষয়ে ভয়েস রেজ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে জামাত ইসলামের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন, তারা তো এই আলোচনা শুনছেন। অতএব তারা যদি এই ধরনের হানি ট্র্যাপ, হানি টুল অথবা কিভাবে কি ঘটেছে, সেই ডাক্তার নীলার বাসায় কিভাবে গেল, অথবা মানে দীর্ঘ তদন্ত করা দরকার যে জামাতের একজন প্রবীণ নেতা কিভাবে এই পথে পা বাড়ালেন, একদম শুরু থেকে তাদেরকে তদন্ত করতে হবে। আর কমপ্লিট পিকচার এবং চিত্র, এবং কখন থেকে এই গাজী নজরুল ইসলামের পদচ্যলন, এটাকে হঠাৎ করে একটা খারিজ জেগেছে সুযোগ পেয়ে, না আগে থেকে তার আরো নানান অনিয়ম আছে, যে অভিযোগগুলো আমরা করেছি, অনেক আগে থেকে তার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু সংশ্লিষ্ট অঞ্চল পরিচালক এটা গায়ে মাখেননি, অথবা অঞ্চল পরিচালকদের যে একটা সিন্ডিকেট, ওটাকে ম্যানেজ করে তিনি পার পেয়ে গেছেন। ওই পদচ্যলনের ধারাবাহিকতায় তিনি এই ধরনের নৈতিক পদচ্যলন হয়েছে কিনা, প্রত্যেকটা বিষয়ে স্টেজ বাই স্টেজ জামাত ইসলামের কাছে একটা কমপ্লিট ব্যাখ্যা এবং চিত্র থাকতে হবে। জাস্ট গাজী নজরুল দোষী, বহিষ্কার, ঘটনা শেষ, এটা না। তাহলে আপনারা ভবিষ্যতে এই ধরনের ঘটনা ডিল করতে পারবেন এবং সমাধান করতে পারবেন না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া, মতামতটা কি, আপনারা কি বলতে চান। সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথা বলেছে, সেই কথার ভিত্তিতে আপনাদের ওপিনিয়নটা কি থাকবে, আপনারা কি বলতে চান? সাংবাদিক ইলিয়াসের কথার সঙ্গে কি আপনারা একমত পোষণ করছেন?
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মনে করি এই ধরনের ব্যক্তি যারা রয়েছে, এই গাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি জামায়াতের মধ্যে যারা রয়েছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। তা না হলে জামায়াতের ইমেজ নষ্ট হবে, বদনাম হবে তাদের নাম। এরকম ব্যক্তি শুধুমাত্র এই গাজী নজরুল একা নয়, এরকম অনেক চরিত্রহীন ব্যক্তি রয়েছে যারা ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অপকর্মে লিপ্ত। তাদেরকে খুঁজে বের করতে হবে। শুধুমাত্র জামায়াত ইসলাম নয়, জামায়াত ইসলামী, বিএনপি এবং আওয়ামী লীগ প্রত্যেকটি দলেই এ ধরনের নোংরা মানসিকতার মানুষ আছে। তাদেরকে দলে রাখলে সেই দলেরই বদনাম হবে। খুঁজে বের করে যাচাই বাছাই করে সৎ এবং যোগ্য ব্যক্তিকে নিতে হবে দলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন সাংবাদিক ইলিয়াস যে কথা বলল, যে বক্তব্য রাখলেন, সাংবাদিক ইলিয়াসের বক্তব্য এবং কথার সঙ্গে আপনারা কি বলতে চান। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।